বিয়ের ভরা আসর থেকে আপনি আমাকে তুলে এনে কেন আমেরিকা নিয়ে এসেছেন তানভীর ভাইয়া? আজকে আমার আমানের সাথে বিয়ে ছিল। চিৎকার করে কথাগুলো বলে উঠলাম, কিন্তু আমার সামনে বসে থাকা ব্যক্তির কোনোরূপ প্রতিক্রিয়া হলো না। সে আপন মনে ওয়াইনের বোতল হাতে নিয়ে আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে রয়েছে। তার চোখে এমন কিছু ছিল যা আমাকে প্রতিনিয়ত অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তানভীর ভাইয়ার বড় বড় চোখ জোড়ার দিকে তাকালে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। তানভীর ভাইয়া ওয়াইনের বোতলে চুমুক দিয়ে আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে পড়েন। ওনার গরম নিঃশ্বাস আমার কাঁধে উপচে পড়ছে। উনি আমার গালে স্লাইড করতে করতে বললেন, তানভীর চৌধুরী কাউকে কিছুর জন্যে কৈফিয়ত দিতে পছন্দ করে না। আর তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। কতবার বললে তুমি বুঝবে রিমি পড়ি? আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে আপনি আমাকে কেন তুলে এনেছেন? আমি আমানকে ভালোবাসি, বুঝেছেন আপনি? কথাটা বলতে না বলতেই তানভীর ভাইয়া পিছন দিয়ে আমার চুলের মুঠি ধরে আমাকে নিচের কাছে টেনে দাঁতে দাঁত চেপে বললেন, আমি চাইলেই এই কথাটির জন্যে তোমাকে শেষ করে দিতে পারি। তুমি জানো না আমি যেমন ভালোবাসতে পারি ঠিক তেমনই কষ্টও দিতে পারি। তার প্রমাণ নিশ্চয়ই পেয়েছো বিয়ের আসরে পরিমণি। আমানকেও কিন্তু আমি কম ভালোবাসতাম না, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তানভীর চৌধুরী বিশ্বাসঘাতকদের কখনো ছেড়ে দেয় না। শেষের কথাটি তানভীর ভাইয়া কিছুটা চিৎকার করেই বলল। ওনার চিৎকারে আমি কিছুটা কেঁপে উঠলাম। স্যার, আমি আসবো? একজন বিদেশি সার্ভেন্ট বাইরে থেকে কথাটি বলল। তানভীর ভাইয়া আমার থেকে সরে দূরে হালকা সুরে বলে, হ্যাঁ আসুন। স্যার, আমার কাছে আপনার কিছু খবর আছে। হসপিটাল থেকে আপনার জন্য কল এসেছিল। আপনার কনফারেন্স কিছুক্ষণ পরে শুরু হবে। তানভীর ভাইয়া বলে উঠলেন। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, আমি আসছি। মেয়েটি মাথা নাড়িয়ে চলে গেল। তানভীর ভাইয়া চেয়ারে রাখা ডক্টরের সাদা অ্যাপ্রনটি হাতে নিয়ে আমার কাছে এসে মুচকি হেসে বলে, আমি এখন হসপিটালে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসব। ওকে ডিয়ার, টেক কেয়ার ইউর সেলফ। তানভীর ভাইয়া কিছুটা তাড়া নিয়েই বেরিয়ে যায়। তানভীর ভাইয়া ওরফে তানভীর চৌধুরী একজন হার্ট সার্জন। 28 বছর বয়সে তিনি দেশ বিদেশে নিজের খ্যাতি ছড়িয়ে দিয়েছেন। মেয়েদের ক্রাশ এবং আইডল সে। আমার ডাক্তারি পড়ার পিছনে আমিও তাকে আইডল মনে করতাম, কিন্তু ওনার আজকের ভয়ঙ্কর চেহারা দেখার পরে ওনার প্রতি ঘৃণা জমে গেছে। আজকে আমার এবং আমান ভাইয়ার বিয়ে ছিল। আমান ভাইয়ার সম্পর্কে আমার মামাতো ভাই হয়। আমার বাবা মা খুব ছোটবেলায় যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন আমার মামা আমাকে তার বাসায় আমাকে নিয়ে আসেন। আমার ভাইয়াও একজন ডক্টর। আমি যেই হসপিটালের স্টুডেন্ট সেই হসপিটালের একজন প্রফেসর সে। ছোটবেলা থেকেই আমান ভাইয়ার আমার প্রতি একটা টান ছিল, যা বড় হওয়ার সাথে সাথে আমি বুঝতে পারতাম। যদিও আমান ভাইয়ার পিছনে সারাদিন মেয়েরা খুরখুর করত, তবুও আমান ভাইয়া শুধু আমার দিকে অপলকভাবে তাকিয়ে থাকতেন। আমি তো একদিন ঠাট্টার ছলে আমান ভাইয়াকে প্রশ্ন করে বসলাম, আমান ভাইয়া, আমার মধ্যে কি এমন দেখেন আপনি? আমার রিমি পাখির চঞ্চল ভাবটা দেখি। আমার রিমি পাখি তা বুঝে? একটুও না। ইস, আমার রিমি পাখি যদি একটু বুঝতো, তার প্রতি মুচকি মুচকি হাসি আমার ভেতরে প্রতিবার ভালো লাগার সুর বয়ে দিয়ে যায়। তার গালে হালকা টোল পড়া হাসি আমার হৃদয়ের গভীরে গিয়ে লাগে। আমান ভাইয়ার কথা শুনে সেদিন খুব করে লজ্জা পেয়ে একেবারে ছুটে দৌড় দিয়েছিলাম। আমান ভাইয়া সেদিন মন ভোলানো হাসি দিয়েছেন, যা দেখে আমিও ছুটতে ছুটতে হেসে দিয়েছিলাম। তানভীর ভাইয়াকে আমি চিনি আমান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড হিসেবে। তানভীর ভাইয়া নাকি ছোটবেলা থেকেই আমেরিকা থেকে পড়াশুনো করেন। তানভীর ভাইয়ার মা বাবাও নাকি ছোটবেলায় কোনো এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তানভীর ভাইয়াকে আমি বিভিন্ন বিদেশি কনফারেন্সে দেখতাম। খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতেন সকলের সাথে হাসি মুখে।
ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করতে সবসময় পছন্দ করতেন। সাংবাদিকরা কঠিন প্রশ্ন ছুড়লেই তানভীর ভাইয়া খুব দক্ষতার সাথে নিজের চশমাটা চোখ থেকে সরিয়ে মুচকি হেসে উত্তর দিয়ে দিতেন। ওনার এই মুচকি হাসিটুকু মেয়েদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি সব সময় তানভীর ভাইয়ার বিভিন্ন কনফারেন্স দেখে ওনার কাছে অনেক কিছু শেখার চেষ্টা করতাম। আমান ভাইয়ার সাথে প্রায় কথা বলতেন তানভীর ভাইয়া। যদিও আমার সাথে তানভীর ভাইয়ার কোনোদিন ফোনে কথা হয়নি, কিন্তু যখনই আমান ভাইয়াকে আমার সামনে তানভীর ভাইয়া ফোন করত, তখনই এক প্রকার পাশ কাটিয়ে আমান ভাইয়া ছাদে চলে যেত। যেন খুব গোপন আলাপ চলছে দুজনের মধ্যে। দিন এইভাবেই চলতে শুরু করলো। আমান ভাইয়া আমার প্রতি প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ছিলেন, তা আমিও খুব টের পেয়েছিলাম। একদিন তো আমান ভাইয়া সকলের সামনে আমাকে হাঁটু গেড়ে বিয়ের জন্য প্রপোজ করে বসলেন। সেদিন আমি কেন যেন আমান ভাইয়াকে ফেরাতে পারিনি। হয়তো আমান ভাইয়ার প্রতি ততদিনে আমার মনের ভিতর আলাদা জায়গা তৈরি হয়েছিল। মামা মামি আমান ভাইয়ার পছন্দকে গুরুত্ব দিয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করেন। আমাদের বিয়ের দিন আমি এবং আমান ভাইয়া সত্যিই খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমাদের এই বিয়ের খুশি বেশিক্ষণ স্থির হয়নি। বিয়ের দিন হঠাৎ তানভীর নামক এক অজানা ঝড় আমাদের জীবনে চলে আসে। আমি বিয়ের পেপারে সাইন করতে যাব, তখনই বাইরে গুলির শব্দ ভেসে আসে। আমান ভাইয়া বিয়ের আসর ছেড়েই বাইরে বেরিয়ে যায়। আমান ভাইয়ার পিছনে পিছনে আমরা সকলেই চলে আসি। বাইরে এসে দেখি স্বয়ং তানভীর চৌধুরী দাঁড়িয়ে আছে। হাতে তার রিভলভার ছিল। তানভীর ভাইয়ার চারপাশে জুড়ে ছিল তার বডিগার্ড। এই প্রথমবার তানভীর ভাইয়াকে সচক্ষে দেখে আমার বুকটা ধক করে উঠল। অন্যরকম একটা ফিলিংস কাজ করলো। তানভীর ভাইয়াকে দেখে আমান ভাইয়া বেশ অবাক হয়ে যায়। তানভীর ভাইয়াকে এখানে সে কিছুতেই আশা করেনি। আমান ভাইয়ার মুখে একরাশ চিন্তা এসে ভর করে। তানভীর ভাইয়া নিজের সিল্ক কটনের সাদা শার্টটা ফোল্ড করতে করতে এগিয়ে এসে বলে, তা আমান, বিয়ে করছিস, আমাকে দাওয়াতও দিলি না? ইটস সো ব্যাড ইয়ার। যতই হোক আমি তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? আমান ভাইয়া চুপ হয়ে রইল। তানভীর ভাইয়া ঘাড় কাত করে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। তানভীর ভাইয়ার এরূপ হাসির মানে আমি বুঝতে পারলাম না। তানভীর ভাইয়া আমার দিকে এগোতে নিলে আমান ভাইয়া তাকে বাধা দিয়ে বলে, কোথায় যাচ্ছিস তুই? তানভীর ভাইয়া বাঁকা হেসে বলে, কেন? আমার পরীর কাছে। দেখ, আমার সেই ছোট্ট পরীটা আজ কত বড় হয়ে গিয়েছে। বধূ সেজে কি সুন্দর লাগছে, মাশাল্লাহ। আমান ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে, একদম না তানভীর। দেখ, তুই এসেছিস কিন্তু কিচ্ছু করতে পারবি না। এখন থাকলে থাক, না হলে না থাক। আমি এবং রিমি পাখি একে অপরকে ভালোবাসি। তুই আমাদের বিয়েতে বাধা দিতে পারবি না। কথাটি বলে আমান ভাইয়া আমার হাত শক্ত করে ধরে বলে, চলো রিমি পাখি, আমাদের দেরি হচ্ছে, ভিতরে চলো। তানভীর ভাইয়া নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলেন। আমান ভাইয়ার আমার হাত ধরে ভিতরে নিয়ে যেতে লাগলে পিছন থেকে তানভীর ভাইয়া আমান ভাইয়ার হাত বরাবর শুট করে। আমরা সবাই কেঁপে উঠি। আমান ভাই আহ করে চিৎকার করে। আমান ভাইয়ার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তানভীর ভাইয়া এগিয়ে এসে একগাল হাসি দিয়ে বলে, তানভীর চৌধুরীর সাথে গেম খেলার চেষ্টা করছিস আমান? লাভ গেমে তানভীর চৌধুরীর সাথে টক্কর নেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এইবার তুই দেখবি। তানভীর ভাইয়ার সাথে সাথে আরেকটা গুলি করে বসে আমান ভাইয়ার হাতে। আমি চিৎকার করে বললাম, আমার ভাইয়া! তানভীর ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে এগোতে লাগলেন। মামা মামি আমান ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমান ভাইয়া তানভীর ভাইয়াকে চাইলেও আটকাতে পারলেন না। সেই অবস্থাতে আমান ভাইয়া নেই। বিয়েবাড়ির সবাই ভয়ে জড়সড় হয়ে আছে। আমি কিছু বলতে যাব, তখনই তানভীর ভাইয়া আমার নাকে রুমাল চেপে ধরে। আমার কি হলো কে জানে। আমি তানভীর ভাইয়ার কোলে ঢলে পড়লাম। আমাকে ঢলে পড়তে দেখে তানভীর ভাইয়া বিজয়ের হাসি হেসে বললেন, তুই আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছিলি আমান, তাই তোর হাতেই গুলি করে দিলাম আমি। তুই আমার ছোট্ট পরীর দিকে নজর দিলি কি করে? তুই বুঝতে পারছিস আমান, তুই ঠিক কি করেছিস? আমি রিমির মুখের দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে বললাম,
রিমি পরি তানভীর চৌধুরীর প্রতিটা স্পন্দনে মিশে আছে। রিমি পরির দিকে হাত বাড়ানো মানে তানভীর চৌধুরীর জানের দিকে হাত দেওয়া। আমি কিভাবে তোকে ছেড়ে দেই বল? কথাটি বলে সঙ্গে সঙ্গে তানভীর আবারও আমানের পায়ে শ্যুট করে দেয়। আমান উঠতে চাইলেও ধপ করে পড়ে বসে। আমান রাগে থরথর কাঁপতে থাকে। তার 2 হাত দিয়েই ব্লিডিং হচ্ছে। তানভীর রিমিকে 5 কোলে তুলে নিয়ে আমানের দিকে তাকিয়ে বলে, তোকে ইচ্ছে করছে এখনই শেষ করে ফেলি, কিন্তু আমি তা পারছি না। ওই যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, অন্তত আমি তোকে বেস্ট ফ্রেন্ড মনে করতাম, কিন্তু তার বদলে তুই কি করলি? এভাবে বিশ্বাসঘাতকতা করলি। কথা বলতে গিয়ে তানভীরের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে নিলে সে দ্রুত মুছে বডিগার্ডদের কিছু একটা ইশারা করে গাড়িতে করে রিমিকে নিয়ে যায়। অজ্ঞান হওয়ার পর আমার তেমন কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে আসার পর নিজেকে আমি অজানা জায়গায় আবিষ্কার করি। ভালো করে লক্ষ্য করে খেয়াল করি এইটা আমেরিকা। বুঝতে পারি যে তানভীর ভাইয়াকে আমি কখনো আগে সামনাসামনি দেখিনি, কিংবা সামনাসামনি উনিও আমাকেও দেখেননি। তাহলে উনি কিসের ভালোবাসার কথা বলল? তানভীর ভাইয়া এখন হসপিটালের কনফারেন্সে। আমাকে যে করেই হোক এই সুযোগে আমান ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে। আমান ভাইয়ার কথা মনে পড়তেই আমার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। আমান ভাইয়া এখন কীরকম অবস্থাতে আছে কে জানে, কিন্তু কি করে যোগাযোগ করব? উনি তো আমাকে একটা বড় রুমের মধ্যে বন্দি করে রেখেছেন। জানালা দিয়ে যত দূর দেখা যায় চারপাশে শুধুই গার্ডস, কিন্তু এইটুকু ধারণা করা যাচ্ছে এই বাড়িটা বিশাল প্যারিসের মতো। তানভীর চৌধুরীর প্যারিস। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল। এখনও তানভীর নামক সাইকো লোকটার দেখা নেই। দম বন্ধ হয়ে আসছে আমার এই বিশাল ঘরটাতে একা থেকে। যদিও সার্ভেন্টরা খাবার দিয়ে গেছে, তবুও আমি কিছুই খাইনি। ওই লোকটা নিশ্চয়ই আমাকে আর আমান ভাইয়ের কাছে যেতে দিবে না, কিংবা আমাকে সব সময় এই বন্ধ ঘরের মধ্যে আটকে রেখে দেবে। এই সাইকোর পাগলামি সহ্য করার থেকে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি ভাবনার মাঝেই কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই স্পর্শটা আমার শরীরকে নাড়িয়ে দেয়। আমি পিছনে না ঘুরেও বুঝতে পারছি এই স্পর্শ তানভীর চৌধুরীর। স্পর্শটা বড্ড চেনা মনে হচ্ছে, কিন্তু কেন? তানভীর ভাইয়া আমার পিছন থেকে টাইট করে জড়িয়ে ধরে বলে, আহা, এখন বড্ড শান্তি লাগছে গো পরি। এই যে তুমি আমার কাছে আছো, এর থেকে বড় শান্তি বোধ হয় আর কিছুতেই নেই। সারাদিন ওটি কনফারেন্স এসব সামলিয়ে ক্লান্তিমাখা মুখ নিয়ে এসে তোমাকে একটু জড়িয়ে ধরলেই যেন এইরকম হাজারো ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। ওনার এই সব কথা যেন আমার কিছুতেই সহ্য হচ্ছে না। ওনার জন্যে আমার আমান ভাইয়ের এতটা খারাপ অবস্থা, আমাদের বিয়েটা পর্যন্ত হতে দেয়নি। আমি রাগ নিয়ে ওনাকে নিচের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলি। আমার আচমকা ধাক্কায় উনি কিছুটা পিছিয়ে যান। উনি কিছুটা অবাক হয়ে বললেন, রিমি পরি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার থেকে দূরে থাকুন বলছি, আমার কাছে আসবেন না আপনি। আপনার মতো জঘন্য লোক আমি দুটো দেখিনি। আমান ভাইয়া না আপনার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড? তাকে গুলি করতে আপনার একটুও বিবেকে বাঁধলো না? আজকে আমাদের বিয়ে ছিল, কতটা স্বপ্ন, কতটা অনুভূতি ছিল এর পিছনে, আপনি আদেও বুঝছেন তানভীর ভাইয়া? আই হেট ইউ তানভীর ভাইয়া, আই রিয়েলি হেট ইউ। কথাটি বলে কাঁদতে কাঁদতে আমি ফ্লোরে বসে পড়লাম। তানভীর ভাইয়া পায়ে পা তুলে সোফায় বসে ছোট ছোট চোখ করে বলল, একজন বিবাহিত মেয়ে বিনা ডিভোর্সে আরেকজনকে বিয়ে করতে পারে? আমি যতটুকু আইন চিনি কিংবা ইসলামের শরীয়ত অনুসারে একজন বিবাহিত মেয়ে কখনো বিনা ডিভোর্সে আরেকটা বিয়ে করতে পারে না। ওনার এমন কথাই আমার মনের উপর দিয়ে বড়সড় একটা ঝড় বয়ে গেল। আমি বললাম, মানে? তানভীর ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার সাথে, তোমার সাথে, আমাদের দুজনের সাথে বড় একটা গেম খেলেছে রিমি পরি। বিশ্বাসঘাতকতার গেম। তোমার বিদেশওয়ালা আঙ্কেল আন্টির কথা মনে আছে পরি? আমি মাথা নাড়িয়ে না বলি, যার মানে না। তানভীর ভাইয়া মুচকি হেসে বলে, কিভাবে মনে থাকবে? তখন তো তুমি ছোট্ট ছিলে। আমার বাবা মা এবং আমি আমেরিকায় থাকতাম। ব্যবসার সুবাদে আমার আব্বু আম্মু প্রায় বাংলাদেশে আমাকে নিয়ে তোমাদের বাড়ি যেত। আমার বাবা এবং তোমার বাবা বেস্ট ফ্রেন্ড ছিল।
তোমাকে যেদিন আমি তোমাদের বাড়িতে প্রথম দেখেছিলাম সেদিন শুধু হয়ে গিয়েছিলাম। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সম্ভবত 3 বছর বয়স হবে, হাঁটি হাঁটি পা করে আমার দিকে এগিয়ে আসছিল নিজের ছোট্ট ঝুঁটি নাড়াতে নাড়াতে। পরনে ছিল বারবির ড্রেস, দুধে আলতা গায়ের রঙে ড্রেসটা বেশ মানিয়েছিল। তোমাকে একদম পরীর মতো লাগছিল। ফেরি টেলসের গল্প শুনতাম, সেখান থেকেই আমি মনে করতাম তুমিও একটা আস্ত জীবন্ত পরী। তখন আমার বয়স বা কত হবে, 8-9 বছর। আমার মা তোমাকে বেশ পছন্দ করতেন, তাই সবাইকে মানিয়েই ছোটবেলাতেই ছোট আয়োজন করে আমাদের বিয়ে দিয়ে দিলেন। মা ভেবেছিলেন বড় হয়ে আমাদের বড় করে বিয়ে দেবেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল। আমার বাবা মা এবং তোমার বাবা মা একসাথে একদিন ঘুরতে বেরিয়েছিলেন, সেখানে গাড়ি অ্যাক্সিডেন্টে 4 জনই মারা যান। তখন আমি একেবারেই ভেঙে পড়ি। ঠিক করলাম আমেরিকায় চলে যাব পড়াশোনা করতে, কিন্তু তখন তোমাকে আমার সাথে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, কেননা আমি নিজেও তখন অনেক ছোট ছিলাম। তোমার মামাতো ভাই আমানের সাথে বেশ ভালো বন্ডিং হয়ে গিয়েছিল, তাই আমানের কাছে এবং তোমার মামা মামির কাছে তোমার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যখন আমি নিজের স্বপ্ন পূরণ করব তখনই তোমাকে আমার বউ করে নিয়ে আসব। তুমি নিতান্ত ছোট ছিলে বলে এত কিছু মনে নেই। বছরের পর বছর পার হতে লাগলো, আমি নিজের ক্যারিয়ার গড়তে লাগলাম, কিন্তু আমানের কাছে ঠিকই তোমার খবর নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু যখনই আমানের কাছে তোমার সাথে কথা বলতে চাইতাম তখনই আমান এইটা সেইটা বাহানা করে বিষয়টাকে ঘুরিয়ে দিত। তবুও আমি বিশ্বাস করতাম আমানকে। কিন্তু আমান কি করলো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমাকে বিয়ে করতে নিল। তাই আমি আমানের প্ল্যান জানতে পেরে বিডিতে বিয়ের দিন পৌঁছে যাই। এসব প্ল্যান আমান করলো শুধুমাত্র নাকি তোমাকে ভালোবাসো বলে। এটা কি আদৌ ঠিক ছিল পরি? তানভীর ভাইয়া থামলেন। আমার মাথা ক্রমশ ঘোরাচ্ছে। এই কি শুনলাম আমি? শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য এই রকম বিশ্বাসঘাতকতা করলো? যতই হোক আমি তো তানভীর ভাইয়ের স্ত্রী। এই বিয়ে হলে যে অনেক বড় পাপ হতো। আমি দ্বিগুণ চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, এই রকম একটা লোককে আমি ভালোবাসি যে কিনা এতটা খারাপ? ছি! তুমি কি আদৌ আমানকে ভালোবাসো? একদম মন থেকে বলো। তানভীর ভাইয়ের নির্লিপ্ত প্রশ্ন। আমি চোখ মুছে ভাবতে থাকি। সত্যিই তো আমান ভাইয়ের প্রতি আমার আলাদা টান ছিল বটে, কিন্তু ভালোবাসা তা কি আদৌ ছিল? আমান ভাইয়াকে নিয়ে যতবার ভাবতে চাইতাম কেন যেন তানভীর ভাইয়ের মুখশ্রী বারবার ভেসে উঠত। ওনার উৎফুল্ল হালকা হাসি, হলুদে ফর্সা গড়নের লোকটার মাঝে কিছু একটা তো ছিল, কিন্তু কি ছিল? নিজেকে সব সময় প্রশ্ন করতাম। আমান ভাইয়ার জায়গায় তানভীর ভাইয়া নামক মানুষটিকে ঘিরেই আমার সব ভাবনা থাকতো। হয়তো একেই বলে পবিত্র বিয়ের আলাদা এক টান। তানভীর ভাইয়া এগিয়ে এসে আমাকে 5 কোলে তুলে নেয়। এতে আমি কিছুটা ইতস্তত হয়ে পড়ি। উনি আমাকে বেডে বসিয়ে দিয়ে আমার গালে হাত দিয়ে বলে ওঠেন, রিমি পরি, আমি জানি তুমি আমাকে খুব খারাপ মনে করো, কিন্তু আমি কি করব বলো? আমি যখন আমানের করা প্ল্যানের কথা জানতে পারি তখন আমার মাথা ঠিক ছিল না রাগে। আমি সব ছেড়ে বিডিতে ছুটে যাই তোমার জন্য। আমি কি করে নিজের স্ত্রীর বিয়ের কথা মেনে নিতাম বলো? আমি কিছুটা চুপ হয়ে গেলাম। আমাদের মধ্যে অনেকক্ষণ যাবৎ নীরবতা পালন হলো। হুট করেই তানভীর ভাইয়া আমার কোমর চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আমি কিছুটা অস্বস্তি নিয়ে বললাম, কি করছেন তানভীর ভাইয়া? আপনি কাঁদছেন কেন? তানভীর ভাইয়া কান্নামাখা গলায় বলল, সব কিছুই তো শুনলে তুমি রিমি পরি। তুমি এখনও কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? কিন্তু আমি তোমাকে কি করে যেতে দিব বলো? এখন আমার এই বিশাল পৃথিবীতে তুমি ছাড়া তো আর কেউ নেই। তুমিই আমার সব। আমি আবারও চুপ হয়ে রইলাম। তানভীর ভাইয়া আবারও আমার পেটে মুখ গুজে কান্নার সুরেই বলল, তানভীর চৌধুরীর পিছনে হাজারো মেয়েদের সমাগম ছিল, কিন্তু এত এত মেয়েদের ভিড়ে আমার শুধু তোমার মোহনীয় মুখশ্রী ভেসে উঠত, যেই মায়া আমাকে তোমার নেশায় আসক্ত করে তুলতো পরি। বারবার ছুটে যেতে ইচ্ছে করতো তোমার কাছে। আমি যে বড্ড অসহায় রিমি পরি, অন্তত তোমার ভালোবাসার কাছে। শুধু আমায় একটু ভালোবাসা দাও,
সারা পৃথিবীকে ছেড়ে দিতে রাজি আমি। কিচ্ছু চাই না আমার, শুধু আমার পরীর ভালোবাসা চাই। দিবে আমায় ভালোবাসা? একটা ছেলে কতটা ভালোবাসার কাতর হলে এতটা অসহায় হতে পারে? এই পাগল লোকটাকে ছেড়ে কোথায় যাবো আমি? আমি ওনার কপালে চুমু খেয়ে ওনার হাত দুটো শক্ত করে ধরে বললাম, কোথায় যাব আমি? এই রকম ভালোবাসা কয়জন পায়? আপনাকে ছেড়ে, আপনার ভালোবাসাকে ছেড়ে যাওয়ার আদেও আমার সাথী আছে? শুধু কিছুটা সময় লাগবে আমার নিজেকে গোছাতে। দিবেন সেই সময়? আমার কথা শুনে তানভীর ভাইয়ার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। 1 বছর পর ভারী পেট নিয়ে টোকোপিকে কোলে নিয়ে আদর করে যাচ্ছি। টোকোপি আমার বিড়াল ছানার নাম। টোকোপিকে দেখেই বোঝা যাচ্ছে বড্ড খিদে পেয়েছে বেচারার। আমি সার্ভেন্টকে বলে টোকোপির জন্য দুধ আনিয়ে নিলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটে হাত রাখলাম। অন্য রকম এক সুখ অনুভূতি হচ্ছে। হ্যাঁ, আমি মা হতে চলেছি। তানভীর এবং আমার ভালোবাসার ছোট্ট অংশ আমার পেটে ধীরে ধীরে বড় হচ্ছে। তানভীরকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবাসতে সক্ষম হয়েছি। তানভীরের নিরন্তর ভালোবাসা আমাকে তানভীরকে ভালোবাসতে বাধ্য করে। আমার এখন 7 মাস চলছে। সারাদিন বাসাতেই থাকতে হয়। অন্যদিকে তানভীর সারা দিন হসপিটালে থাকে। তাই আমাকে তানভীর টোকোপি এনে দিয়েছিল। টোকোপি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। সেদিনের পর তানভীর এবং আমি আবারও বিয়ে নামক পবিত্র সম্পর্কে আবদ্ধ হই। আমান ভাইয়া আমেরিকা এসে নিজের করা কাজের জন্য অনুতপ্ত হয়। আমান ভাইয়া এখন তার কলিগ মেঘলা আপুকে বিয়ে করে সুখে সংসার করছেন। গায়ে তানভীরের পছন্দের গোলাপি রঙের শাড়ি পরে সেজে গুজে তানভীরের জন্য অপেক্ষা করছি চমকে দিব বলে। মাঝে মাঝে এই রকম চমকে দিতে ভালোই লাগে। রাত 10টা বাজতে চলল, কিন্তু তানভীরের এখনও আসার নাম নেই। ফোন বেজে উঠতেই আমি ফোন তুলে বলে উঠি, তানভীর তুমি কোথায়? তানভীর কিছুটা হতাশার গলায় বলল, রিমি পড়ি, আমি কিছুটা ব্যস্ত আছি। তুমি খেয়ে টকপিকে নিয়ে ঘুমিয়ে পড়ো। টেক কেয়ার ইউর সেলফ। কথাটি বলে তানভীর কট করে ফোন কেটে দিল। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। কান্না পাচ্ছে ভীষণ। আমি মন খারাপ করে টোকোপিকে কোলে নিয়ে বললাম, দেখলি টোকোপি, উনি এখন আমাকে ভালোই বাসে না। সারা দিন শুধু কাজ আর কাজ। তখনই খোপাইকেও কাঠগোলাপ গুজে দিল। আমি আয়নায় তাকিয়ে দেখি তানভীর লাল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। বেশ সুন্দর লাগছে আমার বরটাকে। আমি অবাক হয়ে বলে উঠি, তুমি? কেন, তুমি শুধু চমক দিতে পারো, আমি পারি না? আমার কথা শুনে রিমি হেসে ওঠে। আমি রিমির বুকে হাত রেখে বলি, হায় ম্যাম মার যাওয়া। প্রিয় রিমি পড়ি, তোমার এই হরিণী চোখ নিয়ে আমার দিকে তাকিও না, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি আবারও হেসে উঠি। তানভীরও হাসলো। আমি তানভীরকে পুরোপুরি দেখে বললাম, একটা প্রবলেম আছে। কি? আমি আমার চোখ থেকে সামান্য কাজল নিয়ে তানভীরের কানের পিছনে লাগিয়ে বললাম, এখন ঠিক আছে। আমার এত সুন্দর বরটা সারাদিন বাইরে ঘুরঘুর করে। কোনো বিদেশি শাকচুনি আবার নজর দিলে আমার সমস্যা আছে। তাহলে তো আমাকেও করতে হবে। কথাটি তানভীরও পাশে থাকা কাজল নিয়ে আমার কানে লাগিয়ে দিয়ে বলল, আমার এত সুন্দর বউটাকে আবার কেউ নজর দিলে তার আবার বিরাট সমস্যা আছে। কি সমস্যা? ওই আর কি, আমি তার দুটো চোখ জাস্ট উপড়ে ফেলে দিব, এতটুকুই, ব্যাস বেচারা অন্ধ হয়ে যাবে। আমি ওনার বুকে মৃদু ধাক্কা দিয়ে বলি, আপনি সত্যিই একটা সাইকো। উনি আমাকে নিচের বুকে নিয়ে ফিসফিস করে বললেন, আমি শুধু তোমার সাইকো গো রিমি পড়ি। আমিও শুধু আমার সাইকো ড্রিমি পড়ি। বারান্দার এক কোণে দোলনায় তানভীরের কাঁধে মাথা রেখে চারপাশটা উপভোগ করছি। টোকোপি আমার কোলে শুয়ে আছে নিশ্চিন্তে। তানভীর ভাইয়া গুনগুন করে আমার দিকে তাকিয়ে গাইতে লাগলেন, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা,
আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার। তো যাই হোক, আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।